হ্যালো স্টুডেন্টস, লাস্ট দুটো ভিডিওতে আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস কমপ্লিট করলাম। অনেক ডিটেলে আমরা আলোচনা করেছিলাম বয়েল, চার্লস, গেলুসাক এবং অ্যাভোগাড্রো সূত্র সংক্রান্ত। আজকে আমরা নিউমেরিক্যাল সলভ করা শুরু করব। সম্ভবত আজকের ভিডিওটা এবং পরবর্তী ভিডিওটা লাগবে, দুটো ভিডিও লাগবে নিউমেরিক্যালগুলো করতে। এখানে যে বিভিন্ন ধরনের নিউমেরিক্যালগুলো করব সেইগুলো করতে আরও দু চারটে ছোটো ছোটো কনসেপ্ট আমাদের লাগবে। সেইগুলো আমরা নিউমেরিক্যাল করার মাঝে মাঝে সেই কনসেপ্টগুলো দেখে নেব। আর এগুলো শেষ হলে পরে তারপরে আমরা গ্রাহাম এবং ডাল্টনের আংশিক চাপসূত্র এইগুলোতে যাব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো। তো দেখো, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে আমরা আর দিয়ে ডিনোট করি। অনেকগুলো ইউনিট হয় এদের। আমরা এখানে বেসিক্যালি তিনটে ইউনিট নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের খুব দরকার লাগবে। প্রথমটা হচ্ছে শুধু ইউনিট না, তার সঙ্গে তার হচ্ছে ভ্যালু। প্রথমটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821 লিটার এটিএম। এরকম দেওয়া হয় যে কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, আবার অনেক সময় পার কেলভিন পার মোল এরকমও লেখা থাকে। তো একই ব্যাপার, এইটা একটা। আর দু নম্বর হচ্ছে এসআই ইউনিট, ভ্যালু হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, মানে এক মোলের জন্য এটা হচ্ছে হিসেব। আর থার্ড আরেকটা ইউনিট আমার দরকার লাগে, সেটা হচ্ছে যে ক্যালোরিতে 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এখন আমি যে ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি সেখানে সেটাতে এখানেই শেষ নয়, আরও কিছু ইনফরমেশান এক্সট্রা দেবো যেগুলো হচ্ছে আমাদের অনেক কাজে লাগবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে পার্টিকুলার ভ্যালুটা 0.0821, এইটা নিয়ে কাজ করা খুব মুশকিল। একটা অড ভ্যালু, এটার সঙ্গে যদি কিছু গুণ করতে হয় তাহলে অনেকটা সময় চলে যায়। সেই কারণে আমরা বেশিরভাগ সময় এইটাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করি এবং সেক্ষেত্রে ভ্যালু হয় 1/12। যদি ক্যালকুলেটারে 1/12 করে দেখো, এইটার কাছাকাছি একটা ভ্যালু আসবে। ঠিক আছে, আর এটা তো বুঝতেই পারছো 1.987, মানে এটাকে আমরা এটা ব্যবহার না করে অলমোস্ট এটাকে আমরা 2 ব্যবহার করি। ঠিক আছে, এটা অনেক বেশি প্রচলিত, কিন্তু এই 1/12টা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, যেটা করে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, আরেকটা আমি এই 1 নম্বর এটার সঙ্গেই আরও দুটো জিনিস মেনশন করতে চাই। সেটা হচ্ছে অনেক সময় আমরা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ইকুয়েশনটা ব্যবহার করব কোথায়? PV = nRT সমীকরণে, এবং যেখানে যেখানে প্রেশার এটিএম এককে এবং ভলিউমটা লিটার এককে থাকবে সেইখানে। আমরা দেখে বুঝতেই পারছি যে এখানে লিটার এটিএম মানে এটিএম হচ্ছে প্রেশারের ইউনিট আর লিটার হচ্ছে ভলিউমের ইউনিট। সুতরাং যেখানে যেখানে প্রেশার এটিএমে এবং ভলিউম লিটারে থাকবে সেই জায়গায় আমরা খালি এই ভ্যালুটা ব্যবহার করতে পারবো। এবার সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম হয় RT, ধরো PV = nRT, তাহলে আর এবং টি গুণ করতে হবে। তো সেই গুণ করার কিছু শর্টকাট বলে দিচ্ছি এখন থেকেই। সেটা হচ্ছে 0.0821 ইন্টু ধরো যাক 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস কোথাও একটা দেওয়া আছে। তাহলে সেখানে এই ভ্যালু আমাদের আর ক্যালকুলেট করতে হবে না, এইটা হয়ে যাবে 22.4। ঠিক আছে, এবং আরেকটা 0.0821 ইন্টু, অনেক সময় আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু ক্যালকুলেট করতে দেওয়া থাকে। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, 273 যোগ করতে হবে। এই পার্টিকুলার যে গুণফলটা, এটার ভ্যালু হয় 24.6। এইটাকে আবার অনেকে অ্যাপ্রক্সিমেট করে 25 লেখে আর কি। তো আমাদের যখন যেরকম দরকার পড়বে, আমরা যদি দেখি যে 24.6-এর মাল্টিপল সাবমাল্টিপল কিছু আছে, তাহলে আমরা এটা ব্যবহার করব। যদি দেখি যে এটার বদলে 25 লিখে করলে কাজটা অনেক সুবিধাজনক হয়, আমরা সেইটা করব। কারণ আমাদের ফাইনালি অঙ্ক এরকম থাকবে যে 4টে অপশান থাকবে। আমরা তো এখন কনসেপ্ট বিল্ড করার জন্য আমরা ডিরেক্টলি অঙ্ক করব এবং তার আনসার বের করব, কিন্তু পরীক্ষায় তো 4টে অপশান থাকবে। তো সেখানে আমি যদি 24.6-এর জায়গায় 25 ব্যবহার করি, তাহলে খুব বেশি আনসারে হেরফের হবে না। যতটা হেরফের হবে ততটুকু ডিফারেন্সের মধ্যে দুটো অপশান কখনোই দেওয়া থাকে না। সুতরাং এটা এক প্রকার নিশ্চিত যে এর বদলে আমি যদি 25ও ব্যবহার করি তাহলে আমি অলমোস্ট ওই সেম আনসার পাবো। ঠিক আছে, বা এটার বদলে যদি আমি 1/12 ব্যবহার করি, একই পাবো আমি। হ্যাঁ, এবার ধরো তুমি যদি বলো বোর্ড এক্সামের কথা, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, সেইখানে আমাকে পারফেক্ট আনসার করতে হয়। যেহেতু ক্যালকুলেটর তো আর অ্যাপ্রক্সিমেট আনসার আমাকে দেবে না, পারফেক্ট আনসারই দেবে। সুতরাং সেই পারফেক্ট আনসার আমার বোর্ড এক্সামে লিখতে হবে। কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে তো আমার পারফেক্ট আনসার দরকার নেই,
কারণ আমার যেটা সঠিক অপশান তার যদি খুব কাছাকাছি আমি পৌঁছে যাই অনেক কম সময় খরচ করে, সেটাই আমার কাছে অনেক বেশি এফেক্টিভ এবং গ্রহণযোগ্য। তো এই হচ্ছে এক ধরনের ইনফরমেশান, যে এইগুলো আমাদের কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে। সুতরাং এইটা এখনই মানে মুখস্থ করে ফেলতে হবে। এই চ্যাপ্টার তো নয় শুধু, এরপর থার্মোডাইনামিক্স বা আরও অন্যান্য চ্যাপ্টারেও এগুলো কাজে লাগবে। এটা একটা ইনফরমেশান। সেকেন্ড ইনফরমেশান হচ্ছে যে এই 3টে ইউনিট আমরা কোথায় কখন কোনটা ব্যবহার করতে পারবো আর কোনটা পারবো না সেটা বলছি, এটা কপি করো। তাহলে লিটার এটিএম অর্থাৎ 1/12 বা 0.0821 এই ভ্যালুটা বসাতে পারি আমরা কোথায়? 1 নম্বর হচ্ছে PV = nRT সমীকরণে বসাতে পারি না, বসাতে পারি শুধু না, মানে এটাই বসাতে হয়, অন্য আর কোনো একক বসাতে পারি না। আর এর ভ্যালু এই ইকুয়েশানে আর এর ভ্যালু সবসময় আমাকে এটাই বসাতে হবে, অন্য যে কটা দেখালাম আর দুটো ক্যালোরি বা জুল হবে না। এছাড়া যেখানে প্রেশারটা এটিএম ইউনিটে আছে আর ভলিউমটা লিটার ইউনিটে আছে, সেখানে আমরা এই পার্টিকুলার আর এর ভ্যালুটা বসাতে পারবো। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ক্যালোরি এককটা ব্যবহার করা হয় জেনারেলি গ্যাসের কি বলবো কৃতকার্য মানে ওয়ার্ক ডান। আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়ব, একটা গ্যাস এক্সপ্যান্ড হচ্ছে মানে আয়তনে প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে, কতটা কার্য সম্পাদিত হচ্ছে সেসব পড়তে হয়। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো এটাকে। আর শক্তি বের করার সময়, শক্তি বা এনার্জি বের করার সময় ক্যালোরি ইউনিটেও করা যায় সেটা। ঠিক আছে। আচ্ছা, PV = nRT এই সমীকরণে করা যাবে না, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। থার্ড হচ্ছে জুল এককটাও ব্যবহার করা যাবে। 1 নম্বর হচ্ছে ওয়ার্ক ডান বা কৃতকার্য, 2 নম্বর হচ্ছে এনার্জি, আর থার্ড আরেকটা জায়গায় ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে আমরা যদি গ্যাস মলিকিউলগুলোর স্পিড বা গ্যাস অণুগুলোর যদি আমরা বেগ নির্ণয় করতে যাই সেখানে ব্যবহার করা যাবে। সেখানে আবার এটাও করা যাবে না, ওটাও করা যাবে না। ঠিক আছে। তাহলে লিখছি যখন ভালো করেই মেনশন করি এইখানে, মানে এটার আন্ডারে লেখো যে থার্ড পয়েন্ট হচ্ছে গ্যাসের যখন আমরা স্পিড বের করতে যাচ্ছি সেখানে ব্যবহার করা যাবে না, এই ভ্যালু ব্যবহার করা যাবে না। এখানেও হলো না, আর এখানে স্পিড ক্যালকুলেট করার সময় আমরা আর এর ভ্যালু এইটা বসাতে পারি না। স্পিড যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা তো সেখানে আর আসছে, আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারেই পড়ব পরবর্তী সময়, তো দেখবো সেখানে আমরা কেবলমাত্রই আমরা জুল বসাতে হচ্ছে, মানে SI বা CGS আর বসাতে হবে যখন আমরা স্পিড ক্যালকুলেট করতে যাব। আর এইখানে PV = nRT, মানে PV = nRT সমীকরণে আর এর ভ্যালু জুলে মানে 8.314 এইটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে। 3টে কেসে ব্যবহার করা যাবে, এখানে 2টো কেসে ব্যবহার করা যাবে। আর লিটার এটিএম মোস্টলি আমরা PV = nRT সমীকরণেই ব্যবহার করি, কখনো কখনো না, মানে অ্যাকচুয়ালি যেখানে প্রেশার এটিএম আর ভলিউম লিটার থাকবে সেখানেই ব্যবহার করা যেতে পারে। এবার তার একটা এক্সাম্পল হচ্ছে যে এই যে ওয়ার্ক ডানটা কখনো আমরা দেখি যে যা ডেটা আমাদের দেওয়া থাকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, সেখানে আমরা দেখি যে প্রেশার এবং ভলিউম এই ইউনিটগুলো তো দেওয়া আছে, তখন আমরা ওয়ার্ক ডানটা ওই লিটার এটিএম ইউনিটে বের করার পরে আমরা সেটাকে আবার আমরা SI-তে কনভার্ট করে দিই। ঠিক আছে। কপি করো। নেক্সট হচ্ছে আদর্শ গ্যাসের ঘনত্ব আলোচনা করতে হবে। আমরা জানি ঘনত্ব D = ভর বাই আয়তন M/V। আমরা অনেক সময় আবার M এর বদলে W ব্যবহার করি ভর লেখার সময়, সেক্ষেত্রে আমরা এরকমও বলতে পারি যে W/V। ঠিক আছে। এখন আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT থেকে আমরা কী লিখতে পারি দেখো, এই Nটাকে আমরা লিখতে পারি, আমি অ্যাকচুয়ালি ভিটাকে দিয়ে আনছি নিচে, তাহলে N এর বদলে আমি লিখতে পারি W/M 1/V RT। ঠিক আছে। আমরা তো জানি যে মূল সংখ্যা মানে হচ্ছে ভর বাই আণবিক ভর, তাহলে এনের জায়গায় এটা লিখলাম। এবার দেখো W উপরে V নিচে, তার মানে W উপরে আর V নিচে এটা মিলিয়ে ডেনসিটি হয়ে গেল না? তাহলে আমরা এরকম লিখতে পারি যে DRT আর নিচে M, এখান থেকে আমরা পাই ডেনসিটি = PM/RT। আবারও বলছি যে এখানেই শেষ নয়, জেনারেলি আমরা কি করি উচ্চ মাধ্যমিক পড়ার ক্ষেত্রে
এখানেই আলোচনা শেষ করি এবং আমরা তারপরে এখান থেকে দুটো কনক্লুশনে যাই যে গ্যাসের ঘনত্ব হচ্ছে চাপের সঙ্গে সমানুপাতিক। দেখো আমরা এখানে দেখছি যে আণবিক ভর এবং আর কনস্ট্যান্ট, তাহলে যদি টিকে কনস্ট্যান্ট করে দিই, টেম্পারেচার উষ্ণতা যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে স্থির উষ্ণতায় গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক। তাহলে গ্যাসের ঘনত্ব সমানুপাতিক কার সঙ্গে হবে? চাপের সঙ্গে, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট। আর টেম্পারেচারের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, টেম্পারেচারের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে যখন প্রেশারটাকে কনস্ট্যান্ট করে দেবো। প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেল পি, এম, আর সবই কনস্ট্যান্ট। তাহলে যখন চাপটা স্থির, এইখানে আমাদের আলোচনা শেষ হয়, কিন্তু বর্তমানে আমাদের আলোচনা এখানে শেষ হলো না। এই যে ডিটা গ্যাসের ঘনত্ব, আমরা যখন একটা গ্যাস নিয়ে আলোচনা করছি, সিঙ্গেল একটা গ্যাস নিয়ে আলোচনা করছি, তখন এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এইবার আমাদের আরেকটু এক স্টেপ উপরে উঠতে হয়, যেখানে আমরা গ্যাস মিক্সচার নিয়ে আলোচনা করি। দু তিনটে গ্যাস একসঙ্গে মেশানো হয়েছে, একটা মিশ্রণ, সেই মিশ্রণের ঘনত্ব বের করতে হয়। আর মিশ্রণের ঘনত্ব মানে দু তিনটে জিনিস মেশানো হয়েছে, তাহলে তাদের অ্যাভারেজ একটা কিছু ভ্যালু আসবে। আমরা ওটাকে ডি সাফিক্সে মিক্স লিখি অনেক সময়, বা ডি অ্যাভারেজ এরকমও লিখি আমরা। তো যাই হোক না কেন, সেটা কী হবে, মিক্সচারের ক্ষেত্রে আমরা লিখব যে ঘনত্ব, ওই মিক্সচারের ঘনত্ব। ধরা যাক মিক্সচারে দুটো গ্যাস আছে, তাহলে সেই দুটো গ্যাসের যে প্রেশার, দুটো গ্যাসের মিলিয়ে মোট প্রেশার। আর এমটা হচ্ছে এখানে আমরা বলবো এম অ্যাভারেজ, গড় আণবিক ভর। এই যে গড় আণবিক ভর বা অ্যাভারেজ মলিকুলার ওয়েট বা অ্যাভারেজ মোলার মাস, এই নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি কোথায়? মোল কনসেপ্ট চ্যাপ্টারে। সম্ভবত মোল কনসেপ্টের সেকেন্ড, থার্ড বা ফোর্থ ভিডিওতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা সেটা দেখে না থাকো দেখে নাও, যে কীভাবে কোনো একটা গ্যাস মিক্সচারের বা যে কোনো মিক্সচারের ক্ষেত্রে তার অ্যাভারেজ মোলার মাস আমরা কী করে বের করি, সেটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে আর টি হচ্ছে নিচে চলে আসলো, আর টি, ঠিক আছে। এই পিটাকেও তোমরা অনেক সময় পি টোটাল বলতে পারো, মানে দুটো গ্যাস যদি একসঙ্গে মিশে থাকে তাহলে তাদের মোট যে চাপটা সেটা, ঠিক আছে। যদি আমি আপাতত এইটুকুই লিখলাম, আমরা এইটুকু ব্যবহার করেই আমরা সলভ করতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আচ্ছা এম অ্যাভারেজ কী করে বের করে আমি একটু নয় বলেই দিই। তাহলে এবার আরেকবার এই হেডিংটা করে দাও, আর এখানে গ্যাস মিক্সচার লিখে দাও, ঠিক আছে। আইডিয়াল গ্যাস মিক্সচারের ডেনসিটি, সেক্ষেত্রে কি বললাম যে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। এবার আমি ডাব্লু না লিখে ভরটাকে এম লিখছি, কেন? কারণ অ্যাভারেজ মোলার মাস যখন আমরা বের করি, এম অ্যাভারেজ বা অ্যাভারেজ মোলার মাস, গড় পারমাণবিক ভর বা আণবিক ভর, সেক্ষেত্রে আমরা ডাব্লু ব্যবহার করি না, তাই জন্য মানে কনভেনশনালি আর কি এটা লিখলাম। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, মোলার মাস মানে কত হবে? মোলার মাস মানে এম বাই এন হয়ে যাবে, মানে ভর বাই মোল সংখ্যা। তাহলে আমরা বলবো যে এম অ্যাভারেজ যখন দুটোকে যখন মিশিয়ে দিয়েছি, তখন আমরা এখানে বলবো যে মোট ভর, দুজনের মোট ভর, দুজন বা চারজন যদি হয় চারজন, তাদের মোট ভর বাই মোট মোল সংখ্যা, ঠিক আছে। ইংরেজিতে যদি লিখতে চাও টোটাল মাস ওপরে, আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস বা টোটাল মোলস, ঠিক আছে। এবার ধরা যাক আমি দুজনকে মিশিয়েছি, একটা এ আছে আর একটা বি আছে, দুজনকে আমি মিশিয়েছি, ঠিক আছে। এর ক্ষেত্রে এর মোলার মাস ধরো M1, এর মোল সংখ্যা ধরো নিয়েছি N1 মোলের সঙ্গে N2 মোল মিশিয়েছি, ঠিক আছে। এর হচ্ছে মোলার মাস হচ্ছে M2, যার N2 মোল মিশিয়েছি, তাহলে N1 এর সঙ্গে N2 A আর B মিশিয়ে দিলাম। এবার তাহলে মোট ভরের জায়গায় কী লিখবো? ভর মানে M, ছোটো হাতের M, দিস ইকুয়াল টু কি? মোলার মাস ইন্টু নাম্বার অফ মোল না? তাহলে যে পদার্থটা হচ্ছে A, তার নাম্বার অফ মোল ইন্টু মোলার মাস, এটা লিখলে পরে তার ভর হয়ে গেল, ঠিক আছে। তো এই দুটো গুণ করলে ভর পেয়ে গেলাম। তাহলে এই দুটো গুণ করলে A পদার্থের ভর পেলাম, আর B বলে যার একটা পদার্থ আছে বা গ্যাস আছে, তার ভর হচ্ছে N2 M2, আর নিচে হচ্ছে N1 N2, ক্লিয়ার? এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই জিনিসটা, আচ্ছা এইটা তো আমরা এরকম জানি না যে ধরো যাক দুটো, ধর একটা ইকুয়েশন যদি এরকম থাকে A প্লাস বি বাই সি, তাহলে এটাকে আমরা ম্যাথামেটিক্যালি A বাই সি আর B বাই সি লিখতে পারি তো। আর যদি এটা পারি,
তাহলে এবার দেখো নিচে যেটা আছে সি, এই যে নিচে যেটা আছে এইটা, এবং তার সঙ্গে আমি এই যে N1 এইটুকু যদি পোর্শন আমি নিয়ে নিই একসঙ্গে, N1 বাই N1 প্লাস N2 কী দাঁড়ায় ব্যাপারটা, কোনো একজনের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মূল সংখ্যা, এই বিষয়টাকে বলা হয় সেই পদার্থটার মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ। তাহলে আমরা লিখব ফাইনালি এম অ্যাভারেজ ইকুয়াল টু, এবার এই মোল ভগ্নাংশটাকে এরকমভাবে লেখা হয় এক্স দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এখানে সাইডে আমি একটা লিখে রাখি যে এই পুরো বিষয়টাই আমি বলতে চাইছি যে মোল কনসেপ্ট চ্যাপ্টারে আমি পড়িয়ে রেখেছি অলরেডি। সো দিস ইকুয়াল টু মূল সংখ্যা, যার মূল কনসেপ্ট কী বলছি আমি, মোল ভগ্নাংশ লিখতে চাইছি, মোল সংখ্যা লিখে দিয়েছি, মোল ভগ্নাংশ বার করতে চাইছি। তো যার মোল ভগ্নাংশ বার করতে চাইছি তার মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা, এই হচ্ছে ফর্মুলা। তাহলে বি পদার্থের মোল সংখ্যা N2 আর টোটালটা হচ্ছে যোগফল, তাহলে এই যে N2 বাই এটা সেটা হয়ে যাবে ওর মোল ফ্র্যাকশন। তাহলে এইটার বদলে লিখলাম এক্স, আর এখানে M1টা থেকে গেল সেটা লিখলাম প্লাস X2 M2। তাহলে এই যে ফর্মুলা পেলাম এইটা হচ্ছে এম অ্যাভারেজ। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো, যদি কোনো গ্যাস মিক্সচারের ডেনসিটি বের করতে বলে, ঠিক আছে, 5 গ্রাম অক্সিজেন 3 গ্রাম হাইড্রোজেন মেশানো হলো, এই মিশ্রণের ঘনত্ব বের করো। তাহলে ঘনত্ব বের করার ফর্মুলা PM/RT। এবার এম অ্যাভারেজটা বের করে নিতে হবে, ঠিক আছে। 5 গ্রাম 3 গ্রাম থেকে ওদের মোলে যেতে হবে, মোল থেকে মোল ফ্র্যাকশানে যেতে হবে, মোল ফ্র্যাকশানে গিয়ে তারপরে মোল ফ্র্যাকশান আর প্রত্যেকের যেটা আণবিক ভর সেই দিয়ে গুণ করে দেবো, তারপর আমরা টোটাল সামেশান করে দেবো। এটার একটা ফর্মও এরকমও লেখা যায় ম্যাথামেটিক্যালি যে এম অ্যাভারেজ ইকুয়াল টু সামেশান অফ XI MI, ঠিক আছে। আমরা দরকার নেই, আমরা এটাই খালি মনে রাখবো, এটা মনে রাখলেই হবে। এবার এইটা তো হলো নর্মাল ফর্মুলা। যদি মোল কনসেপ্টের ভিডিও দেখো তাহলে দেখবে যে একটা শর্টকাট টেকনিকও বলা আছে। মানে আমি শর্টকাট টেকনিকটা এখন বলছি না, আমি যখন এই টাইপের একটা অঙ্ক আজকে করাবো, ফার্স্ট অঙ্কটা আমি এইভাবে করাবো, তারপরে শর্টকাট টেকনিকটা বলবো। আপাতত এইটুকু কপি করে নাও। আচ্ছা, একটু হেডিং করে নাও এবার বিভিন্ন ধরনের পাত্র বা টাইপস অফ কন্টেনার। আমি বলছিলাম যে অনেকগুলো আরও ছোটোখাটো কনসেপ্ট আমাদের লাগবে অঙ্কগুলো করতে গেলে, তো সেইটা একটু বলে নিই আর কি, তাহলে সুবিধা হবে, অঙ্কগুলো পরপর একবারে করা যাবে। তো আমরা যে পাত্রের মধ্যে কোনো একটা গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করি, প্রেশার টেম্পারেচার ভলিউম ইত্যাদির কোনো একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হতে পারে বা পারে না। তো ফাইনাল যে স্টেটটা সেটাই তো আমাদের ক্যালকুলেট করতে হয়। এখন যে কন্টেনারে গ্যাসটা নিয়ে এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেই কন্টেনার বা সেই পাত্রটা বিভিন্ন ধরনের হতে পারে, সেইটা সম্পর্কে একটা আইডিয়া আমাদের শুরু থেকেই থাকতে হবে। তো প্রথমটা হচ্ছে আমরা লিখব ওপেন ভেসেল। কন্টেনারের আরেকটা নাম হচ্ছে ভেসেলও হয়, বা অনেক সময় বাল্ব এই নামটাও দেওয়া হয়, একই, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বলবো বাংলায় খোলা পাত্র, মানে যে পাত্রের মুখটা খোলা আছে, ঠিক আছে। তো ধরা যাক এরকম একটা পাত্র আছে, সেই পাত্রের মুখ খোলা, এখানে ধরো ভর্তি করে গ্যাস আছে, যে কোনো একটা গ্যাস ভর্তি করেই থাকবে জেনারেলি। আমি যে পরিমাণই গ্যাস এখানে নিই না কেন, গ্যাসটা সম্পূর্ণ পাত্রের যে আয়তন সেটাই দখল করে থাকবে। এইবার দেখো, যেহেতু মুখটা খোলা, সুতরাং এই গ্যাসের সঙ্গে বায়ুমণ্ডল, বাইরে মানে বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলের সংস্পর্শে আছে মানে বায়ুমণ্ডলের যা চাপ পাত্রের গ্যাসেরও একই চাপ, সেটা কত, 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 atm। তাহলে আমরা বলবো যে প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, এখানে প্রেশার কনস্ট্যান্ট, 1 atm আমি লিখে রাখলাম। আচ্ছা, ভলিউম কি কনস্ট্যান্ট? ধরা যাক কিছু পরিমাণ গ্যাস, আমি এটাকে এবার হিট করলাম, ঠিক আছে। যদি আমি এখান থেকে হিট দিই, টেম্পারেচার যদি বাড়াই গ্যাসের, তাহলে কিছু পরিমাণ গ্যাস বাইরে চলে যাবে বেরিয়ে। ধরা যাক এই অর্ধেক গ্যাস বাইরে চলে গেল, তাহলে যে অর্ধেকটা পড়ে থাকলো, সেই পড়ে থাকা বাকি গ্যাসটুকু, গ্যাসের পরিমাণ যাই হোক না কেন, তারা তো পাত্রের সম্পূর্ণ আয়তনটাই দখল করে, সুতরাং বাকি গ্যাসটুকুও এইবার সমগ্র পাত্রে ছড়িয়ে পড়বে। তাহলে আফটার হিটিং আমরা বলবো যে ভলিউমটাও কনস্ট্যান্ট, ঠিক আছে। টেম্পারেচার তো কনস্ট্যান্ট না, আমরা হিট দিয়েছি, টেম্পারেচার বেড়েছে, তাহলে এই যে ভলিউম কনস্ট্যান্ট হলো, তাহলে অ্যাকচুয়ালি এই যে অর্ধেক গ্যাস যে বেরিয়ে চলে গেল, তাহলে গেলোটা কি, গ্যাস বেরিয়ে চলে গেল মানে গ্যাসের পরিমাণ কমলো। তাহলে পরিমাণ আমরা কী দিয়ে মানে কি ডিনোট করি, মাস, নাম্বার অফ মোল,
তার মানে গ্যাস বেরিয়ে চলে গেল বাইরে, তার মানে নাম্বার অফ মোল কমে গেল। মাস নিয়ে আলোচনা করছি না, কারণ আমাদের মূল ফোকাস হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা, সেইখানকার কী কী পাল্টাচ্ছে। তাহলে আমরা বলবো এন আর টেম্পারেচার এরা হচ্ছে পাল্টায়, এরা পাল্টে যায় মানে এরা ভেরিয়েবল। তাই যদি হয় আমাদের একটা মাস্টার ফর্মুলা আমি লিখেছিলাম আগের দিন না, ফার্স্ট ভিডিওতে, সেটা হচ্ছে P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 বাই N2 T2। এই মাস্টার ফর্মুলা দিয়ে আমাদের সব অঙ্ক হবে। তাহলে এই ফর্মুলার মধ্যে যদি আমি দেখি যে PV কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি PV কনস্ট্যান্ট, P1 আর P2 সমান, V1 আর V2 সমান, তাহলে ফাইনালি পড়ে থাকলো হচ্ছে N1 আর T1। তাহলে N1 T1 ইকুয়াল টু N2 T2। এইটা হচ্ছে আমাদের যে কোনো ওপেন ভেসেল যদি দেওয়া থাকে, খোলা পাত্রে এই করা, গ্যাস উত্তপ্ত করা হচ্ছে, এই করা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের কি বুঝতে হবে যে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এবার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে মানে এই ফর্মুলাটা মুখস্থ করে রাখতে হবে তা কিন্তু নয়। আমরা ওই মাস্টার ফর্মুলা থেকে এটা ডিরাইভ করতে পারি যদি আমাদের এই কনসেপশনটা থাকে, এই ধারণা যদি আমাদের থাকে যে খোলা পাত্র মানে প্রেশার বাইরের প্রেশারের সঙ্গে সমান, কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, কারণ বেরিয়ে যাওয়ার পর বাকি গ্যাসটা পুরো আয়তনটাই দখল করবে। এইগুলো যদি আমরা জানি, এগুলো বেসিক কনসেপ্ট, এইগুলো যদি জানি তাহলে আমরা ওই ফর্মুলা থেকে এটা অনায়াসে আমরা ডিরাইভ করতে পারবো। আর যদি শুধু এইটা মনে রাখি তাহলে কোনো গ্যারান্টি নেই, 2-4 দিন পরে ভুলে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই হয়ে গেল ওপেন ভেসেল। 2 নম্বর হচ্ছে ওপেন যদি হয় তাহলে ক্লোজড ভেসেল হবে, ঠিক আছে, ক্লোজড ভেসেল বা বদ্ধপাত্র। এবার বদ্ধপাত্রের না দুটো টাইপ আছে। প্রথমটা আমরা বলি এমন বদ্ধপাত্র যেখানে হচ্ছে রিজিড হচ্ছে বাউন্ডারি বা ওয়াল, মানে পাত্রের দেওয়াল, সেটা হচ্ছে রিজিড, দৃঢ়, ব্র্যাকেটে দৃঢ় লিখে রাখো, মানে যেটাকে কম্প্রেসিবল নয়। ধরা যাক এলপিজি গ্যাসের যে সিলিন্ডার হয় বা অক্সিজেন গ্যাসের যে সিলিন্ডার হয়, বা যে কোনো গ্যাসকে যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন জেনারেলি যে কন্টেনারগুলো ব্যবহার করা হয়, মেটালিক কন্টেনার, লোহার কন্টেনার, তো তারা তো আর তাদের বাউন্ডারি তো আর ওই রকম কম্প্রেসিবল হবে না, মুভেবল হবে না, রিজিড একদম শক্ত। ফলে ওর ভেতরে যা আয়তনের গ্যাস থাকে, কত 14 পয়েন্ট কত লিটার থাকে না এলপিজি সিলিন্ডারে, তো সেইটা কিন্তু ফিক্সড, পাল্টাবে না। মানে তোমাকে যদি রিজিড বাউন্ডারিওয়ালা কোনো কন্টেনার বলে, বা যদি বলে যে একটা লোহার কন্টেনারের মধ্যে এই গ্যাস রাখা আছে, তোমাকে বুঝতে হবে যে সেটা রিজিড বাউন্ডারিওয়ালা ক্লোজড কন্টেনারের কথা বলছে। তাহলে এই অবস্থায় দেখো আমরা বলতে পারি, এই অবস্থায় এন মানে নাম্বার অফ মোল, আমি যদি গ্যাসকে হিট করি, আচ্ছা আমি একটা এরকম ছবি আঁকতে পারি যেখানে রিজিড বাউন্ডারিওয়ালা কন্টেনারকে এইভাবে দেখানো হয়। যদিও এইভাবে দেখানোর মানে এই ছবি আঁকার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, স্টিল একটা যদি এরকম থাকে আঁকা, খাতাটা দেখতে ভালো লাগবে, পরবর্তীকালে ভুলে গেলে বুঝতেও সুবিধা হবে। এই যে ওয়ালটা, এই ওয়ালের বাইরে মানে এখানে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা বাইরে বেরোতে হবে না, তার মানে এন কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কেন কনস্ট্যান্ট? কারণ ওই যে রিজিড ওয়াল, তার টেম্পারেচার দিলে পাত্রটার দেওয়ালটাই এরকম ফুলে উঠছে, হবে না। তাহলে এন এবং ভি দুটোই কনস্ট্যান্ট। তাহলে যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ওই ফর্মুলার আবার একটা রিডিউসড ফর্ম আমরা পাবো, এন আর টি বাদ দিয়ে দাও, সরি এন আর ভি বাদ দিয়ে দাও, তাহলে পি আর টি পড়ে থাকলো, তাহলে P1/T1 ইকুয়াল টু P2/T2। আবারও বলছি এই ফর্মুলাটা ক্লোজড ওয়াল এবং রিজিড কন্টেনারের জন্য এই ফর্মুলা, কিন্তু এইটা পার্টিকুলারলি মনে রাখার দরকার নেই যদি আমাদের কনসেপশনটা ক্লিয়ার থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে রিজিড বাউন্ডারি, আর 2 নম্বর তাহলে বাউন্ডারি রিজিড হবে না, বাউন্ডারিটা মুভ করতে পারে, মুভেবল। ধরো বেলুনের মধ্যে গ্যাস আছে, বেলুনটাকে ধরে তুমি যদি একটু প্রেস করো তাহলে ওর আয়তন কমে যাবে, ঠিক আছে। বা বেলুনের বদলে ধরো আমরা এরকম অঙ্ক থাকবে আমাদের, এয়ার বাবল, বুদবুদ, একটা পুকুরের তলা থেকে উপরে উঠছে আস্তে আস্তে, ন্যাচারালি তার প্রেশার কমলেই ভলিউম তার কমবে, ভলিউম বাড়বে। তো ভলিউম যদি বাড়ে তাহলে এয়ার বাবলটা আস্তে আস্তে সেটা বড় হবে এবং উপরে উঠতে উঠতে একটা সময় সেটা ভলিউমটা বাস্ট হয়ে যেতে পারে, যদি ভেতরের প্রেশার যদি অনেক কমে যায় এবং ভলিউম যদি অনেকটা বেড়ে যায় এবং সেটা যদি সে কন্টেন করতে না পারে তাহলে বাস্ট করবে আর কি। তো জেনারেলি আমাদের যদি এরকম মুভেবল বাউন্ডারিতে যদি আমাদের এয়ার বাবল সংক্রান্ত প্রশ্ন দেয় তাহলে আমরা ধরে নিই যে ক্লোজড, মানে বাবলটা
বার্স্ট করছে না, ঠিক আছে, ক্লোজড। এখানে লিখে দিচ্ছি আমি যে ক্লোজড কন্টেনারে বি এটা হচ্ছে মুভেবল বাউন্ডারি। আচ্ছা, একটা জিনিস এখানে অ্যাড করে নিতে পারো যে এই রিজিড ওয়াল বা রিজিড বাউন্ডারিওয়ালা হচ্ছে যে কোনো মেটালিক সিলিন্ডার, ধাতু নির্মিত যে কোনো পাত্রই যদি হয়, ক্লোজড বদ্ধ পাত্র, ধাতু নির্মিত বদ্ধ পাত্র, বেস্ট, এটা লিখে রাখো। আর মুভেবল হচ্ছে যেটা বললাম যে এয়ার বাবল বা হচ্ছে বুদবুদ, সেকেন্ড হচ্ছে বালুন, থার্ড হচ্ছে পিস্টনযুক্ত সিলিন্ডার। আমার একটা সিলিন্ডার যেখানে পিস্টন আছে, ধরো এখানে একটা হলো সিলিন্ডার, এটা একটা পাত্র, তা এখানে ধরো একটা পিস্টন লাগানো আছে। তো পিস্টন মানে একটা এরকম ব্যবস্থা, এই পিস্টনটাকে ধরে উপরে তুললে কী হবে, ওপরে যদি তুলে দিই তাহলে এই ভেতরের অংশটা মানে যেখানে কোনো একটা গ্যাস আবদ্ধ অবস্থায় আছে সেই গ্যাসের আয়তন কী হবে, বেড়ে যাবে না? মানে এই বাউন্ডারিটাকে আমি মুভ করাতে পারবো, ঠিক আছে, মুভেবল বাউন্ডারি। বা এটাকে যদি আমি প্রেস করে নিচে নামাই তাহলে ভেতরের যে গ্যাস তার আয়তন কমে যাবে। ইঞ্জেকশনের সিরিঞ্জ ভাবো অনেকটা এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে আবারও আমরা এখানে কী পাবো না, এনটা কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, কিন্তু এবার তো ভলিউম তো কম বেশি হচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট নয়, এখানে শুধু এনটাই কনস্ট্যান্ট হয়। তাহলে আমাদের ওই মাস্টার ফর্মুলার যে রিডিউসড ফর্ম সেইটা এরকম দাঁড়াবে। আবারও বলছি যে এই ফর্মুলাটাও যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আলাদা করে মুখস্থ করে রাখতে হবে না, ওইখান থেকেই হয়ে যাবে। তাহলে আমরা পড়লাম হচ্ছে ওপেন, ঠিক আছে, ক্লোজড দুরকম, আর থার্ড হচ্ছে এবার একটা না, এবার দুটো বা তিনটে বা তার বেশি কিছু কন্টেনার একসঙ্গে কানেক্টেড কন্টেনার আমরা বলি, এটা মুছে দিই আগে। আচ্ছা, এরপর কানেক্টেড কন্টেনার্স বা সংযুক্ত পাত্র, অনেকগুলো পাত্র থাকবে, আমি এখানে দুটো দিয়ে আপাতত বোঝাচ্ছি। কী হচ্ছে দেখো, প্রথম পাত্রের প্রেশার, ভলিউম, মোল সংখ্যা, টেম্পারেচার, পরেরটাতে সব আলাদা। এবার মাঝখানে একটা স্টপ কক দেওয়া আছে, স্টপ ককটা খুলে দিলে কী হবে, দুটো গ্যাস দুটো পাত্রের মধ্যে পরস্পর মিশে যাবে। এবার এই যে পার্টিকুলার জায়গাটা, এইখান থেকে এতটা, এইটুকু জায়গার মধ্যে যতটা আয়তন আছে, মানে গ্যাসগুলো তো ফাইনালি এখান থেকে এই পথেই এখানে আসবে, বা এদিক থেকেও এই পথেই এখানে যাবে। তো এইটুকু যে জায়গা, দেখো এখন যেটা সেট করছি আমি, এইটুকু জায়গাকে ওরা বলে যে কোশ্চেনে বলা থাকে যেটা হচ্ছে নেগলিজিবল, এইটুকুর আয়তনটাকে ধরতে হয় না, ঠিক আছে। এবার কী হবে দেখো, মিক্সিং হওয়ার পরে কি চেঞ্জ আসবে। প্রথম কথা হচ্ছে দুটো গ্যাসই, এই গ্যাস এই পাত্রে, এই গ্যাস এই পাত্রে, সব মিশে টিশে যাবে, সুতরাং ভলিউম ডেফিনেটলি চেঞ্জ হবে। টোটাল পাত্রের যে আয়তন, গ্যাস সেই আয়তনটাই দখল করে, সুতরাং মিশ্রণের পরে এই পাত্র এবং এই পাত্র দুটো পাত্রেরই গ্যাস হচ্ছে, তাদের আয়তন বলবে কত করে, V1 + V2 করে, মানে সবাই সব জায়গাটা দখল করে থাকবে। তাহলে ভলিউম যদি চেঞ্জ হয়, প্রেশার চেঞ্জ হবে। যদি আমরা কোনো একটা পাত্রে হিট করি তাহলে টেম্পারেচার চেঞ্জ হতে পারে। চেঞ্জ হবে না একমাত্র টোটাল মোল সংখ্যা, এখানে N1 আছে, এখানে N2 আছে, বিফোর মিক্সিং। যদি আমরা স্টপ ককটা খুলে দিই তাহলে আফটার মিক্সিং টোটাল নাম্বার অফ মোল N1 + N2 থাকবে, কোনো গ্যাস তো বাইরে বেরিয়ে যেতে পারছে না, ক্লোজড কন্টেনার, ঠিক আছে। তাহলে একমাত্র N কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখব যে N = কনস্ট্যান্ট। তাহলে বিফোর মিক্সিং হওয়ার আগে যদি আমরা ধরি টোটাল নাম্বার অফ মোল হচ্ছে Ni, ইনিশিয়াল মোল Ni, টোটাল মানে কত, Ni মানে অ্যাকচুয়ালি তাহলে কী দাঁড়ালো, N1 + N2, আর এটা হচ্ছে ফাইনাল মানে আফটার মিক্সিং, তো ওটাও N1 + N2 হবে, তাই না। এবার N1 এর বদলে আমরা কী লিখতে পারি, N1 এর বদলে, মানে এটা মানে অ্যাকচুয়ালি N1 + N2, তো N1 এর বদলে আমরা কী লিখবো দেখো, PV = nRT, তাহলে N মানে কি, PV/RT। তাহলে N1 এর পরিবর্তে আমরা লিখতে পারি P1 V1/RT1, সেটা লিখছি। তাহলে P1 V1/RT1 প্লাস দুজন আছে না, এর সঙ্গে মিশবে, তাহলে সেকেন্ড কন্টেনারে হচ্ছে P2 V2/RT2। এইবার এই দুটোকে আমরা মেশালাম, মেশানোর পরে টোটাল প্রেশার কত হবে জানি না, PF লিখছি, P ফাইনাল। টোটাল ভলিউম কত হবে, V1 + V2, মানে আমরা প্রথম লাইনে V ফাইনালি লিখি, VF লিখলাম, পরের লাইনে ওটাকে V1 + V2 করে দেবো। আর
টেম্পারেচার কত হচ্ছে ফাইনাল জানি না। এখন এই ফর্মটাকে রিডিউস করলে এরকম আসবে, দেখো P1, আচ্ছা আরগুলো সব আউট হয়ে গেল, তাহলে P1 V1 প্লাস T1 প্লাস P2 V2 বাই T2 ইকুয়াল টু PF VF বাই, আচ্ছা VFটা না করে এবার আমি এখানে V1 প্লাস V2 করে দিলাম। এবার এই ফর্মটাকে আমাদের ব্যবহার করতে হবে বা মুখস্থ রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা তো এইটা জানলেই হয়ে যাবে, এখান থেকে আমরা এখানে চলে আসতে পারবো। হ্যাঁ, কিন্তু অঙ্কটা অনেক সময় এরকম থাকে যে টেম্পারেচার চেঞ্জ হয় না, মানে দুটো পাত্র এরকম বলে দেয় যে প্রেশার ভলিউম এই আছে, টেম্পারেচার এই টেম্পারেচার কথা বলেই না আর কি, প্রেশার এই ভলিউম এই একই উষ্ণতায় আছে এইসব বলে দেয়। দিয়ে স্টপ ককটা খুললাম, তাহলে ফাইনাল প্রেশার কত হবে, জেনারেলি এটাই কোশ্চেন হয়, ফাইনাল প্রেশার কত হবে, বা খুব বেশি হলে ফাইনাল মোল সংখ্যা জিজ্ঞেস করতে পারে, কোন পাত্রে মোল সংখ্যা কত হবে। তো মোল সংখ্যা আর প্রেশার এটাই হচ্ছে কোশ্চেন, তাই পিএফটা আমাদের বের করতে হয়। যদি টেম্পারেচার নাই বলে বা টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে আমরা শুরু থেকেই যেখানে এখানে এন ইকুয়াল টু যে পিভি আরটি লিখছি, তাহলে এন আর যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে শুধুই পিভি হবে না, তাই না? তাহলে এনের জায়গায় আমি শুধুই P1 V1 প্লাস P2 V2 এরকম লিখবো, তার টোটাল পিভি আর ওই দিককার টোটাল পিভি সমান, মানে যেটা আমরা বয়েলের সূত্রে পড়েছি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে যা হয় আর কি। তাহলে এই পুরো টেম্পারেচার টার্মগুলো আমরা হাঁটিয়ে দিতে পারি। তাহলে লিখবো যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে আচ্ছা বাংলা লিখতে হলে লেখো যে যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমরা এইটাই লিখবো যে P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু P ফাইনাল V1 প্লাস V2। এইটা আমরা অ্যাড করবো যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব, এবং কিভাবে অঙ্কগুলো করা হয় সেটা আমরা দেখবো, এক্সাম্পল সবগুলোরই দেখবো। কপি করো। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো, স্থির উষ্ণতায় একটি গ্যাসের চাপ বৃদ্ধি পেয়ে 4 গুণ হলে আয়তনের পরিবর্তন কত হবে? ঠিক আছে, উষ্ণতা স্থির, টেম্পারেচার স্থির, আমাদের 4টে ভেরিয়েবল কি PV N T, তাহলে T হচ্ছে স্থির বলে দিয়েছে, P আর V এর ভেরিয়েশন বলেছে, N সম্পর্কে কিছু বলেনি, তো যেটা সম্পর্কে কিছু বলবে না আমরা ওটাকেও কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে, মানে ধরে নেবো যে এটা একটা বদ্ধ পাত্র, সেখানে করানো হচ্ছে আর কি, তাহলে N কনস্ট্যান্ট। তাহলে ওটা লিখে নাও একটু সাইডে ছোটো করে, যে যেটা সম্পর্কে কিছু বলা থাকবে না সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে PI VI, মানে I মানে ইনিশিয়াল আর F মানে ফাইনাল। তাহলে এটা ধরো I ধরলাম, ইনিশিয়ালি ধরলাম, P ফাইনালটা বলছে ইনিশিয়ালের 4 গুণ হয়ে গেল, তাহলে ভলিউম বের করতে বলছে, মানে ফাইনাল ভলিউম না, আয়তনের পরিবর্তন বলেছে। তাহলে VF কত হবে দেখো, তাহলে VI ইনিশিয়াল বাই 4 হয়ে গেল। তাহলে আয়তনের পরিবর্তন কতটা হলো, চেঞ্জ কতটা হলো, যা ছিল মানে VI আর যা হলো মানে VI বাই 4, তার মানে 3 VI বাই 4, এটা হলো। কোশ্চেনটাতে আরেকটু অন্যরকমভাবে আসতে পারতো, সেটা হচ্ছে আয়তনের পরিবর্তন না বলে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। শতকরা পরিবর্তন আমরা কি করে মানে ক্যালকুলেটটা করে কি করে, যতটা পরিবর্তন হলো সেটা ডিভাইডেড বাই যা ছিল আগে, মানে অরিজিনাল যে ভ্যালু, ইন্টু 100%। তো ছোটো করে আমি লিখেও নিই এখানে যদি, যে যতটা চেঞ্জ হচ্ছে পরিবর্তন যতটা হচ্ছে সেইটা ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু যা ছিল ইন্টু 100%, এতটাই হচ্ছে শতকরা পরিবর্তন। তাহলে চেঞ্জ কতটা হয়েছে, 3 VI বাই 4 ডিভাইডেড বাই অরিজিনাল কত VI ইন্টু 100%, ঠিক আছে, তাহলে 75% হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা আরেকটু ইম্প্রোভাইজ করতে পারে। সেকেন্ডটা দেখো, 2 ATM চাপে 1 লিটার আয়তনের একটি সিলিন্ডারে 10টি মার্বেল রাখা আছে। যদি চাপ বাড়িয়ে 4 গুণ করা হয় তাহলে আয়তন হয় 625 ml। মানে বুঝতে পারা যাচ্ছে যে সিলিন্ডারটা তার মানে রিজিড না, আয়তন যেহেতু পাল্টে গেছে। প্রতিটি মার্বেলের আয়তন কত? এখন যখন সিলিন্ডারে গ্যাস আছে, গ্যাসের সঙ্গে মার্বেল হচ্ছে সলিড, তাহলে এমনিতে কী হয় যে যত লিটার আয়তনের পাত্রে গ্যাসটা আছে পুরো আয়তনটাই দখল করে গ্যাস মলিকিউলগুলো, কিন্তু এখন যেখানে আরও 10টা সলিড আইটেম এসে গেছে তাহলে তাদের আয়তনগুলো তো গ্যাসটা দখল করতে পারবে না, তাহলে সেই 10টা মার্বেলের যে আয়তন সেটা বাদ দিয়ে যা পড়ে থাকে ততটুকু হচ্ছে গ্যাস অকুপাই করবে। ঠিক আছে, তা আচ্ছা আমি একটু মুছে নিই। তাহলে কী লিখবো, আবারও এখানে আমরা লিখবো PI VI
ইকুয়াল টু পিএফ ভিএফ, কারণ টেম্পারেচারের কথা এখানে বলা নেই কিছু, তো টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে ইনিশিয়াল প্রেশার 2 atm, ভলিউম, আচ্ছা গ্যাসের ভলিউম আমরা কীরকম ধরবো দেখো, আমরা ধরে নিচ্ছি যে প্রতিটা মার্বেলের ভলিউম হচ্ছে ভি এমএল। এমএল কেন ধরলাম, মানে 625 ml আছে, 1 লিটারটাকে আমরা এমএলে কনভার্ট করে নেবো। তাহলে ভি অফ গ্যাস ইনিশিয়ালি গ্যাসের ভলিউম কত, টোটাল 1 লিটার মানে 1000 ml মাইনাস 10V, আর ভি অফ গ্যাস ফাইনাল হচ্ছে 625 মাইনাস 10V। তাহলে 2 ইন্টু 1000 মাইনাস 10V ইকুয়াল টু 4 গুণ হয়ে গেছে প্রেশার, তাহলে 8 ইন্টু 625 মাইনাস 10V, তাহলে 2000 মাইনাস 20V, এদিকে 600, 1250, 2500 মানে 5000 মাইনাস 80V, তাহলে 80টা যদি দিকে আসে প্লাস হয়ে গেল 60 হয়ে গেল, তাহলে 60V মানে হচ্ছে 3000, তাই তো। তাহলে ভি হচ্ছে 3000 বাই 60 মানে হচ্ছে 50 করে, তাহলে প্রতিটা মার্বেলের আয়তন হয়ে গেল 50 ml। দেখো এই দুটো অঙ্ক দিয়েছি, একই রকম অঙ্ক, কিন্তু দুটো আলাদা করে দেওয়ার কারণ আছে, অঙ্কগুলো করার পরে বুঝতে পারবে। বলছে স্থির উষ্ণতায়, দুটোতেই স্থির উষ্ণতা মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে বয়েলস ল ফলো করবে। একটি গ্যাসের চাপ 25% বৃদ্ধি পেল, তাহলে আয়তন কত পার্সেন্ট হ্রাস পাবে। একদম প্রথম অঙ্কটাতেও এরকমই ছিল যে চাপ আয়তন বলছে, স্থির উষ্ণতা বলছে, কিন্তু মোলের কথা কিছু বলছে না। তো আমরা ধরে নেবো যে একটা ক্লোজড কন্টেনারে হচ্ছে কাজকর্ম, ফলে মোল চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে 25% বৃদ্ধি পেল, তাহলে ফর্মুলা তো ওটাই হবে যে পিআই ভিআই ইকুয়াল টু পি ফাইনাল ভি ফাইনাল, 3 নম্বর এটা। তাহলে দেখো যখনই এরকম থাকবে কোয়েশ্চেন, আমরা এখানে চাপ এটাকে পিআই ধরলাম, এটা 25% বৃদ্ধি পেলো মানে পিআই ইন্টু 25/100 বা পিআই বাই, মানে সেটার সঙ্গে আবার প্লাস পিআই করে। আমি বলছি অত জটিলতায় গিয়ে দরকার নেই, যখনই একটার পার্সেন্টেজ দিয়ে দেবে আর একটার পার্সেন্টেজ চেঞ্জ জানতে চাইবে, তখন সবগুলোকেই 100 ধরে নাও, ঠিক আছে। পিআই ধরে নাও 100, কারণ এটার 25% বৃদ্ধি মানে আমরা পিএফে 125 লিখে দেবো, আর ভিআই এটাকেও 100 ধরো, কারণ এটারও ফাইনালি শতকরা পরিবর্তনটাই জানতে চেয়েছে। তাহলে আমরা লিখে দেবো ডাইরেক্ট যে 100 ইন্টু 100 ইকুয়াল টু 125 ইন্টু জানি না কত, তাহলে ভিএফ ইকুয়াল টু কত হবে দেখো 125, আচ্ছা লিখেই নিই আগে, তার মানে 25 দিয়ে কাটাকুটি করলে এরকম একটা অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে যে ফাইনালি হচ্ছে 80। তাহলে এবার দেখো খুব সোজা হয়ে গেল। তাহলে আয়তনের শতকরা হ্রাস কত, আয়তন 100 থেকে হয়েছে 80, তা 20 কমেছে, তাই এটাই তো পার্সেন্টেজ, পারসেন্ট, প্রতি 100-তে 20 কমেছে, তাহলে পার্সেন্টেজ হ্রাস আয়তনের পার্সেন্টেজ ডিক্রিজ কত 20, আরও একটা পার্সেন্ট দিয়ে দিলাম ওইদিকে 20%, যাই হোক। তাহলে আমরা কি দেখলাম, যেটা দেখলাম সেটা হচ্ছে যে অঙ্কটা দিয়েছে এই কারণেই, দেখো চাপ হচ্ছে 25% বেড়েছে, তাহলে আয়তন কতটা কমবে। এবার একটা অপশান এরকম থাকবে যে 25%, তাহলে আমাদের সাধারণ ট্রেন্ড সবসময় এরকমই থাকবে যে ওটা যত পার্সেন্ট বেড়েছে অন্যটা তত পার্সেন্টই কমবে, কিন্তু না, কমছে না, ততটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এইটা হতো কখন হতো, যে দুজনের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে তারা যদি পরস্পর সমানুপাতিক হতো তাহলে হতো। সমানুপাতিক মানে একটা যতটা বাড়বে অন্যটা ততটাই বাড়বে, কিন্তু ব্যস্তানুপাতিক যখন সম্পর্ক হয় পি ভ্যারিজ উইথ 1/v, তাহলে একটা যতটা বাড়বে অন্যটা ততটাই কমবে, হয় না, প্রমাণ পাওয়া গেল। 4এরটা দাও আরেকবার প্রমাণ পাওয়া যাবে, নাম্বার 4। তাহলে এখানেও আমরা লিখবো 100 ইন্টু 100, মানে এখানেও আমরা P1 V1কে বা পিআই ভিআইকে 100 করে ধরেছি। এবার বলছে গ্যাসের চাপটা কমে গেছে, তাহলে চাপ যদি 25% কমে যায় 100 থেকে, তাহলে হয়ে যাবে কত 75, আর এটা ভিএফ, তাহলে ভিএফ ইকুয়াল টু 100 ইন্টু 100 বাই 75, তাহলে কত হচ্ছে দেখো 400/3, মানে কত হচ্ছে এরকম কিছু একটা হচ্ছে।
তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ বাড়বে না, আয়তন তো বাড়বে। পার্সেন্টেজ ইনক্রিজ কত কার হচ্ছে আয়তনের, সেটা কত হবে এই বুঝতে পেরে গেলাম আমরা। 33.33% ছিল, 100 হয়ে গেছে 133 পয়েন্ট কিছু একটা, সুতরাং 33। তাহলে যতটা কমলো 25 ততটাই কি বাড়লো না, তো মানে পার্সেন্টেজেও সেটা আসেনি, আবার আমি নর্মাল ভ্যালু যদি বলি তাতেও সেটা আসেনি। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত এলাম, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমি এখানে লিখছি না, তোমরা একটা বক্স করে লিখে রাখো, যে এই যে চাপ যত পার্সেন্ট বাড়ছে ভলিউম তত পার্সেন্টই কমবে, এটা হয় না। কেন হয় না? কারণ এরা তো পরস্পর সমানুপাতিক নয়, ডিরেক্টলি প্রপোর্শনাল না। যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হতো তাহলে এরকম হয়তো হতো। আমরা একটা অঙ্ক করে দেখবো, তাহলে প্রমাণ পেয়ে যাবো যখন আমরা চার্লসের সূত্র করবো, সেখানে আমরা ভি ভ্যারিজ উইথ টি, ঠিক আছে, সেটা একটা করে দেখি। তাহলে এটা করো, কপি করো। এটা দেখো 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখানে 10 লিটার গ্যাস রাখা আছে, একটা কন্টেনার, ক্লোজড কন্টেনার, দেখে বোঝা যাচ্ছে। স্থির চাপে উষ্ণতা বাড়িয়ে 127 করা হলো, তাহলে গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, গ্যাসের আয়তন কত হবে মানে আয়তন চেঞ্জ হচ্ছে, তার মানে আয়তন যদি চেঞ্জ হয় তাহলে এই ক্লোজড কন্টেনারটা আমরা কী হিসাবে ধরে নেব, যে এর বাউন্ডারিটা মুভেবল, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা তো বলছিলাম যে যদি আমরা সমস্ত ফর্মুলা ভুলেও যাই তাহলে এই ফর্মুলা থেকে সব কাজ হয়ে যাবে, ঠিক আছে। স্থির চাপ আর ক্লোজড যেহেতু এন কনস্ট্যান্ট, তাই না, তাহলে পি আর এন এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকলো ভি বাই টি। আমরা এমনিও দেখে বুঝতেই পারছিলাম যে স্থির চাপ যখন বলেছে তাহলে বয়েলের চার্লসের সূত্রই হবে স্টিল। তাহলে আমরা কি দেখছি দেখো, আবার আমি আই বা এফ লিখতে পারতাম, বা 1 2 লিখতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি এটাই লিখে ফেললাম আর কি। তাহলে 10 আর 27 মানে হচ্ছে 300, ভলিউম বের করতে হবে 127 মানে 400, ঠিক আছে। তাহলে V2 ইকুয়াল টু কত হয়ে গেল দেখো, 40/3, কত হবে 40/3 মানে 13.33 এত লিটার না, কি আছে লিটার, ঠিক আছে। আচ্ছা, এইবার 6টা আবার এই যে আমরা প্রমাণ করতে চলেছি যে কি হতে চাইছে। স্থির চাপে আবারও একটা গ্যাসের উষ্ণতা বাড়িয়েছে, তাহলে আয়তন কত বাড়বে, মানে এই একই কন্ডিশন, পি এন কনস্ট্যান্ট, মুভেবল বাউন্ডারি। তাহলে উষ্ণতা বাড়িয়েছে কত 5%, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আগে আয়তন, এই যে এই ফর্মুলা থেকে আমি আবারও করে ফেলছি একবারে, নাম্বার 6, উষ্ণতা ছিল আয়তন ছিল 100, উষ্ণতা ছিল 100, আয়তন বাড়ালাম কত, উষ্ণতা বাড়ালাম কত 100, কি বলছি উল্টোপাল্টা, 5% বাড়ালাম, তাহলে 105 হলো, তাহলে এটা কতটা বাড়বে? সো দিস ইজ V2। তাহলে আমরা কি দেখছি যে V2 ইকুয়াল টু 105 হয়েছে না, তাই যদি হয় তার মানে আয়তনের বৃদ্ধি কত হচ্ছে 5%। তাহলে আমরা কি প্রমাণ করলাম যে যদি দুটো জিনিস পরস্পরের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, সমানুপাতিক হয়, তাহলে একটা যত পার্সেন্ট বাড়বে আর একটাও তত পার্সেন্ট বাড়বে, একটা যত পার্সেন্ট কমবে আর একটা তত পার্সেন্ট কমবে। কিন্তু যদি ওরা ব্যস্তানুপাতিক হয় তাহলে একটা যত পার্সেন্ট বাড়ছে অন্যটা তত পার্সেন্ট কমবে না, চেঞ্জ আছে কিছু, মানে অন্য কিছু হবে অ্যান্সার। সুতরাং MCQ দেখেই ওইটা টিক করে দিলাম, হবে না, কপি করো। আচ্ছা, 7 নম্বর প্রবলেমটা দেখো, এখানে কানেক্টেড কন্টেনার আছে। এবার কানেক্টেড কন্টেনারের যখন আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম তখন বললাম যে দুটো পাত্রে দুটো আলাদা গ্যাস থাকে, স্টপ কক খুলে দিলে ওরা পরস্পর মিশে যায়। কিন্তু এই কোয়েশ্চেনটাতে বা এর পরে মানে প্রথম দুটো কোয়েশ্চেনে আমি কী করবো, কানেক্টেড কন্টেনার সংক্রান্ত, সেখানে দেখো একটা পাত্রে গ্যাস আছে আর একটা পাত্র খালি আছে। তো যদি স্টপ কক খুলে দেওয়া হয় তাহলে দুটো গ্যাস নেই এখানে, অ্যাকচুয়ালি একটাই গ্যাস দুটো পাত্রের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং ততক্ষণ পর্যন্ত মিশে যাওয়াটা চলবে যতক্ষণ না দুটো পাত্রেরই প্রেশার সেম হয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে। তো স্টপ কক খোলার পরে গ্যাসের অন্তিম চাপ কত হবে? যেহেতু টেম্পারেচারের কথা কিছু বলা হয়নি এখানে, তাহলে আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট ধরবো। আর এই কানেক্টেড কন্টেনারের থিওরি বলার সময় বললাম যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে আমরা প্লেন বয়েলস ল হিসাব করব। তাহলে আমাদের অ্যাকচুয়ালি মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে স্টপ কক খোলার আগে মোট মোল সংখ্যা, ঠিক আছে, টোটাল নাম্বার অফ মোলস বিফোর মিক্সিং। এখানে আমি বলতে চাইছি না, মানে গ্যাস দুটো মিশে যাওয়ার কথা
এই কোয়েশ্চেনে বলা যাবে না, কারণ এখানে তো একটাই গ্যাস আছে, সে চারিদিকে ছড়িয়ে পড়বে। যখন আমরা দুটো গ্যাসের কথা বলবো দুটো পাত্রে, তখন আমরা বলবো যে স্টপ কক খোলার আগে ভাগে বলতে হবে না, মিশ্রণের আগে আর মিশ্রণের পরে, এই দুটো বললেই হবে। ঠিক আছে, ইকুয়াল টু স্টপ কক খোলার পরে মোট মোল সংখ্যা, আর আমি বানান করে লিখলাম না, এন লিখে দিলাম। তার মানে এবার এন যদি সমান হয়, তাহলে আমাদের মেইন ফর্মুলাটা কী ছিল? P1V1/RT1। যদি দুটো পাত্র ছিল তাহলে P2V2/RT2। ঠিক আছে, PF/VF/RTF। তার প্রথম কথা টেম্পারেচারগুলো আউট হয়ে গেল, তাহলে RT সবগুলোই আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এইটা। এবার যেহেতু আমাদের এখানে মিক্সচার নেই, তাহলে এই টার্মটা আর এই টার্মটার মধ্যে একটাই টার্ম হবে, অর্থাৎ ফাইনালি ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে PI/VI ইকুয়াল টু PF/VF, বয়েলস ল প্লেন। তাহলে প্রেশার কত দেখো, 2 ATM আর ভলিউম 5, তাহলে 2 × 5, ফাইনাল প্রেশার বের করতে হবে। ফাইনাল ভলিউম কত? 5 লিটার আর 10 লিটার, দুটো যোগ করলে যা হবে তাই। তাহলে 10 + 5 লিখলাম, মানে 15। তাহলে PF ইকুয়াল টু কত দেখো, 10/15, তাই তো, এত ATM। ঠিক আছে, আগে ছিল কত 2, পরবর্তীতে কত হলো 2/3। সবসময় কী হবে, যখনই গ্যাসটা বেশি জায়গায় ছড়িয়ে পড়বে, ভলিউম বাড়ছে, সুতরাং প্রেশার নিশ্চয়ই কম হবে। যদি কোনো কারণে যদি তোমার 2-এর থেকে বেশি আনসার চলে আসে, তাহলে বুঝবে যে হ্যাঁ ভুল হচ্ছে ক্যালকুলেশনে। তো এই হয়ে গেল। এবার এই অন্তিম চাপটা হচ্ছে, এই দুটো পাত্রেরই অন্তিম চাপ হচ্ছে 2/3 ATM। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম চলে আসবে। ইকুইলিব্রিয়াম আসার পরে আমরা বুঝবো যে গ্যাসটি দুটি পাত্রে ছড়িয়ে পড়ার পর, এই ছড়িয়ে পড়ার পর বলছে মানেই তোমাকে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি যখন সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম এলো তার পরের কথা বলছে। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামটা আসে কার রেসপেক্টে? প্রেশারের রেসপেক্টে। সিস্টেম একটা গ্যাসীয় মিক্সচার বা গ্যাসিয়াস একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে এসছে, মানে হচ্ছে তার প্রেশারটা কনস্ট্যান্ট হয়েছে, চাপটা পাল্টাতে পাল্টাতে একটা সময় এসে যখন স্থির হলো এই ভ্যালুতে, আমরা বললাম যে এবার সাম্যাবস্থায় এসছে। এই অবস্থায় আমরা দুটো পাত্রের মোল সংখ্যা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার বিতে। এবার যদি ধরো PV ইকুয়াল টু nRT হচ্ছে আমাদের মূল সমীকরণ, টেম্পারেচার এমনি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, প্রেশার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, প্রেশার ইকুইলিব্রিয়াম এসছে মানে কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে V ভ্যারিজ উইথ n পড়ে থাকলো। তাহলে যে পাত্রের আয়তন বেশি সেই পাত্রে মোল সংখ্যা বেশি। তাহলে এখানে 10 লিটার, এখানে 5 লিটার, তাহলে এই B পাত্রে গ্যাসের মোল সংখ্যা বেশি হবে। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এটা হচ্ছে আজকের শেষ প্রশ্ন। এখানে 4টে কানেক্টেড কন্টেনার আছে, স্টপ কক 1, 2, 3। তো বলছে অন্তিম চাপ গণনা করো। প্রথমে যখন স্টপ কক 1টা খালি খোলা হলো, তখন কী হবে? এই দুটো পাত্রে গ্যাসটা ছড়িয়ে পড়বে। তারপর হচ্ছে স্টপ কক 1 + 2, পরেরটা যদি খুলে দিই তাহলে 3টে পাত্রে গ্যাসটা ছড়িয়ে পড়বে। আর ফাইনালি যখন সবকটা স্টপ কক খুলে দিলাম, তখন সমস্ত জায়গাতে গ্যাসটা ছড়িয়ে পড়বে। এবং যত 1, 2, 3টে স্টপ কক খুলবো পরপর, তত আমরা দেখবো যে ফাইনাল প্রেশার আস্তে আস্তে কমছে, এবং ফাইনাল প্রেশার সবথেকে কম হবে যখন 3টেই স্টপ কক খোলা হয়ে যাবে। ঠিক আছে, আবারও এই অঙ্কে কিন্তু কোনো টেম্পারেচারের কথা বলা নেই, তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে টেম্পারেচার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এবার দেখো PI/VI ইকুয়াল টু PF/VF। আবারও যেহেতু একটাই গ্যাস, তাই এখানে P1V1 + P2V2 করতে হলো না বাঁদিকে। আচ্ছা, এটা হচ্ছে এর 1। তাহলে দেখো 2 লিটার 5 ATM × 2 ইকুয়াল টু PF, আর ভলিউম কত? 2 আর 10 মানে 12। তাহলে PF ইকুয়াল টু 10/12। ঠিক আছে, 5/6 ATM। 2 নম্বর কেস, সেখানে কি লিখবো আমরা? 5 × 2 ইকুয়াল টু PF ইন্টু ফাইনাল ভলিউম। এবার যখন দুটো স্টপ কক খুলে দিয়েছি, তখন ফাইনাল ভলিউম হচ্ছে 2 + 10 + 8, তাই তো? তার মানে 20 হয়ে গেল। তাহলে ফাইনাল প্রেশার হচ্ছে 10/20, মানে হচ্ছে হাফ ATM বা 0.5 ATM, যা লিখবে। থার্ড, আচ্ছা আমি এখানে করছি থার্ডটা কী হচ্ছে দেখো, আবারও 5 × 2, ইনিশিয়ালটা তো সেম, PF ইন্টু, এইবার 4টে পাত্র, তাহলে 2 আর 10 12, 12 আর 8 20, 20 আর 4 24, ফাইনাল ভলিউম হয়ে গেল 24 লিটার।
লিটার, হ্যাঁ লিটারই তো আছে। আচ্ছা তাহলে 10/24, তার মানে 5/12 ATM। তো দেখো এইটা হচ্ছে ফাইনাল প্রেশার যখন সব কটা পাত্রে গ্যাস ছড়িয়ে পড়েছে এবং সিস্টেম এরপরে সাম্যাবস্থায় আসবে। হ্যাঁ, সিস্টেম সাম্যাবস্থায় সবসময়ই আসতে পারতো, প্রথম স্টক কক খোলার পরে এগুলো আর আমি খুললামই না, তাহলে গ্যাসটা দুটো পাত্রে ছড়িয়ে পড়ার পরে সাম্যাবস্থায় আসবে, সেই প্রেশারটা হচ্ছে এই প্রথমটা, তারপরে এটা, তারপরে এটা। ফাইনাল প্রেশার হচ্ছে, সর্বশেষ প্রেশার হচ্ছে এটা 5/12। আমরা দেখতেই পাচ্ছি দেখো ভগ্নাংশের ভ্যালু ক্রমশ কমছে, প্রথমে 5/6, তারপরে হাফ, তারপরে 5/12 আরও কমে গেল, সব থেকে কম হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে কোন পাত্রে গ্যাসের মোল সংখ্যা সর্বাধিক। আবারও আমরা বলবো যে ভি ভ্যারিজ উইথ এন, যেহেতু প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেছে, সাম্যাবস্থা এসে গেছে। এই কথাটা তোমরা একটা কথা লিখে রাখো এখানে ছোটো করে, যে যখন গ্যাসটা যখন সমস্ত পাত্রে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার যে প্রসেসটা সেটা যখন কমপ্লিট হলো, তখন সিস্টেম সাম্যাবস্থায় এলো। সাম্যাবস্থায় আসাটা চাপের সাপেক্ষে হয়, তাহলে কোনো একটা গ্যাসীয় সিস্টেম সাম্যাবস্থায় এসছে মানে চাপ স্থির একটা মানে এসে পৌঁছলো, অর্থাৎ প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেল। এইটা লিখে রাখো সাইডে কোথাও একটা, পরে অনেক কাজে লাগবে। আচ্ছা তাহলে এবার দেখো সবথেকে বড় পাত্র যেটা, সেখানে মোল সংখ্যা সবথেকে বেশি। আচ্ছা এই পাত্রগুলোকে যদি আমি নাম্বারিং করে দিই, এটা হচ্ছে পাত্র এ, এটা বি, সি, এটা ডি, তাহলে আমরা লিখবো, আমি এখানে লিখে দিচ্ছি, বি এর আনসার হচ্ছে, তাহলে মোল সংখ্যা সবথেকে বেশি কোন পাত্রে? বি পাত্রে। তারপরে 8, তারপর 4, তারপর 2। ঠিক আছে, এরকম ছোটো কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ, যে এত কিছু অঙ্কটঙ্কই করতে দিল না, দিয়ে খালি এরকম বললো যে সব কটা স্টপকক খুলে দেওয়া হলো, দিয়ে প্রত্যেকটা পাত্রের মূল সংখ্যা কী হচ্ছে সেইটাকে তুমি সঠিক অর্ডারে সাজাও। এই অপশান থাকলো, আরও কিছু অপশান থাকলো, এটাও হতে পারে। ঠিক আছে, কপি করে নাও। তাহলে এই যে 8টা কোয়েশ্চেন হলো, এইখানে আমরা আজকের ভিডিও শেষ করব। পরবর্তী ভিডিওতে এরকম আরও অনেক অঙ্ক করব, আর একটা দুটো আরও কনসেপ্ট বোঝানোর আছে। তাহলে এই সেগমেন্টটা কমপ্লিট হবে, তারপরে আমরা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার বা গ্রাহামস ল অফ ডিফিউশন ওইগুলোতে যাব। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।